যে জাতীয় সংসদের সাবেক না না স্পিকার আমাদের ভীষণ সম্মানিত ব্যক্তি ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ভুয়া একটা বা বরাবরই যেটা করে আসছে ইউনুস গ্যাং সেটা ধারাবাহিকতা রক্ষা করে একরকম আইনি মবের মাধ্যমে আর কি আইন দেখানো হচ্ছে আইন, কিন্তু মূলত এটা এক ধরনের মব, রাষ্ট্রীয় মব। এটা কিছু করতেছে সরকারি বাহিনী দিয়ে, কিছু করতেছে তাদের যে টোকাই বাহিনী রয়েছে এনসিপির মতো যে টোকাই গোষ্ঠী, তাদেরকে দিয়ে করাচ্ছে এক ধরনের মব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে করাচ্ছে একরকম মব। আমরা এর আগে দেখেছি সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে মানে তাকে শারমিন চৌধুরীকে একরকম হাউস অ্যারেস্ট অবস্থায় রাখা হয়েছিল, যে কারণে এতদিন পর্যন্ত তাকে কোথাও দেখা যায়নি, তার অস্তিত্ব সম্পর্কেও জানতে পারিনি আমরা। এখন এই বিএনপি তার আইনি মব লেলিয়ে দিয়ে তাকে আজকে অ্যারেস্ট করিয়েছে। এই যে ক্ষমতার অপব্যবহার বলি কিংবা নির্যাতন নিপীড়ন যে অর্থেই দেখি না কেন এটাকে, এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলবেন। ধন্যবাদ। মানে প্রতিহিংসার রাজনীতির আলোচনাই তো আমরা করা শুরু করেছি। একজন স্বৈর শাসক কিভাবে একটি দলের সৃষ্টির নামে স্বৈরতান্ত্রিক শক্তিকে, দেশ বিরোধী শক্তিকে এক কেন্দ্রে এনে ধীরে ধীরে যে প্রতিহিংসার রাজনীতি, খুনের রাজনীতি, খুনিদের রাজনীতি প্রতিষ্ঠা করা, আইনি রূপ দেওয়া, এটা বিএনপির নামক রাজনৈতিক দলটির নতুন কোনো ব্যাপার না। এটাই তাদের জন্ম থেকে তারা এভাবেই করে আসছে। তারই ধারাবাহিকতায় আপনি দেখবেন প্রতিহিংসার রাজনীতি করার জন্য, প্রতিহিংসাকে যাদের প্রতিহিংসা করার জন্য কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না, কিন্তু বিএনপি নামক রাজনৈতিক দলটি প্রতিহিংসার মধ্য দিয়েই তাদের সৃষ্টি হয়েছে। তারা বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে যারা হত্যা করেছে 15ই আগস্ট, জিয়াউর রহমান সেই খুনের নেতৃত্ব দিয়েছে। সেই খুনিদেরকে তিনি বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য ইনডেমনিটি জারি করেছে, মানে আইনে পরিণত করেছে। অধ্যাদেশটা আইনে পরিণত করেছিল। এটা কি? খুনিদেরকে এবং সন্ত্রাসীদেরকে আইনের আবরণে রক্ষা করার এই যে রাজনীতি, এটা তো প্রতিহিংসার রাজনীতি। খুনিদেরকে রক্ষা করা মানে কি? ভিকটিম যারা জীবন দিল, যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের বিচারের পথ রুদ্ধ করা হলো। এটা একটা প্রতিহিংসা, এবং চরম প্রতিহিংসা পরায়ণতার রাজনীতির শুরু হলো বিএনপির এখান থেকে। তার পরবর্তী সময় আপনি দেখবেন বেগম খালেদা জিয়া প্রয়াত প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েও ঠিক একই রকম দেখা গেল। অপারেশন ক্লিন হার্টের নামে যারা সেদিন হত্যাকাণ্ডের সাথে যারা সেদিন জীবন দিল, সেই জীবন হত্যা, যারা জীবন দিল, যারা শহীদ হলো অথবা নিহত হলো, সেই নিহত পরিবারকে যেখানে আইনি প্রোটেকশন দেওয়া দরকার সেটা না দিয়ে বরঞ্চ তাদেরকে, মানে যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ইনডেমনিটি দেওয়া হলো। সেখানেও জনগণের প্রতি যে প্রতিহিংসা পরায়ণ যে রাজনীতি, সেই প্রতিহিংসার রাজনীতি সেখানেও প্রকাশিত হলো, বেরিয়ে পড়লো। ঠিক একই রকম অবৈধ ফ্যাসিস্ট ইউনুস সরকার ক্ষমতায় এসে রাষ্ট্রগত প্রতিহিংসার রাজনীতি শুরুটাই হলো দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা নিয়েই, মেটিকুলাস ডিজাইন করেই সে এগিয়েছে। তারপরে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী নেতা কর্মীদেরকে হত্যা করেছে। এই প্রতিহিংসার রাজনীতির বিপক্ষে গণতন্ত্রের কথা বলে এই অশুভ শক্তি ফ্যাসিস্ট ইউনুস কিন্তু প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা করলো, এবং সেই প্রতিহিংসার রাজনীতির সাথে যারা খুনের সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষকে যারা গ্রেপ্তার করলো, যে অপশক্তি, যে ফ্যাসিস্ট গোষ্ঠী, সেই দানবীয় শক্তি যারা মানুষ হত্যা করলো, আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করলো, তরুণ, ছাত্র, যুবক, বৃদ্ধ, বুদ্ধিজীবী, কাউকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করেনি। তাদেরকে হত্যা করেছে একদম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এই পৃষ্ঠপোষকতাকারীদেরকে রক্ষা করার জন্য ইনডেমনিটি দিল ফ্যাসিস্ট ইউনুস। সেই ইনডেমনিটিকে আইনি বরকে এখন সংবিধানে সংযোজন করা হচ্ছে, সেটা আইনে পরিণত করা হচ্ছে। কারা করতেছে, কে করবে? ফ্যাসিস্ট ইউনুসের উত্তরাধিকার হিসেবে তাদের যত অন্যায়, অবিচার, খুন এবং প্রতিহিংসার যে ক্ষেত্র বাংলাদেশে পরিণত করেছিল, বিশেষ করে আওয়ামী লীগ নিধন, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের এবং গণতান্ত্রিক শক্তির এবং ধর্মীয় সংখ্যালঘু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেই টার্গেট ছিল। সেই হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য
আজকে একইভাবে প্রতিহিংসার রাজনীতিকে আইনি মোড়কে রক্ষা করার দায়িত্বটা বর্তমান বিএনপি সরকার সেই দায়িত্বটি পালন করার জন্যই তারা উদ্গ্রীব এবং তারা প্রস্তুতি নিয়ে তারা তাদের মুখোশ বেরিয়ে পড়ছে। তো এই যে প্রতিহিংসার ধারাবাহিকতা এবং প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দেশের মানুষ কি পাবে? আজকে দেখেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, ঐতিহাসিক রাজনৈতিক দল, জনপ্রিয়তায় এবং দেশ গঠনে দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে দল, সেই দলটিকে নিষিদ্ধ করেছে অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে, সন্ত্রাস দমন আইনের মোড়কে অবৈধ ফ্যাসিস্ট ইউনূস, এবং সেইটাকে আরো সংবিধানের ভিতরে আইন আকারে সেটা করা, নিষিদ্ধ করা, দীর্ঘস্থায়ী ব্যবস্থা করার জন্য বেআইনি ভাবে তারা প্রচেষ্টা চালাচ্ছে। সংবিধানে, মহান সংসদে তারা বিল আনার উত্থাপন করেছে। হয়তো তারা এটা বিল পাশ করে নিবে তাদের নির্ধারিত সময়ের ভিতরেই। এর সাথে কি নতুন করে সংযোজন করা হলো, যাতে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হবেই। আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের নাম উচ্চারণ করা, আওয়ামী লীগের কর্মী নেতা পরিচয় দেওয়া, অথবা আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে গণমাধ্যম কোথাও কোনো কথা বলতে দেওয়া গেলেই তাকে বিচার করার ব্যবস্থা করা হবে। সেটা 5 থেকে 14 বছর পর্যন্ত সাজা প্রদান করা হবে। এটা কি গণতন্ত্রের উন্নয়নে, গণতন্ত্রের পথের অভিযাত্রার কোনো লক্ষণ কি বাংলাদেশের বর্তমান যে সরকার, বিএনপির যে সরকার, যদিও সময় মাত্র তারা 50 দিন পার করেছে, এর ভিতরেই তাদের ইচ্ছাগুলো, তাদের সুপ্ত যে বিষয়গুলো, যে প্রতিহিংসা পরায়ণতার যে মানসিকতা, সেটা তারা শুরু করে দিয়েছে। 2001 সালের পরে, 1 অক্টোবরের নির্বাচনের পরে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা এসেছিল, তখনও কিন্তু একইভাবে দেশব্যাপী প্রতিহিংসার পরায়ণতার যে রাজনীতি, যে হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার এবং অমানবিক যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে সংগঠিত করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, বিএনপি ক্ষমতায় আসার পরেই সেটা ছিল নজিরবিহীন। আপনি জানেন, রিমাইন্ডারের নামে নিপীড়ন, নির্যাতনের, প্রতিহিংসার, আক্রমণের শিকার অসংখ্য হয়েছে। আমি কিন্তু একজন রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসাবে আমি কিন্তু সর্বপ্রথম সেই নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাকে তো 10 দিন পর্যন্ত পরিবারের আমার কোনো সদস্য জানতেই পারিনি যে আমি কোথায় আছি, কি অবস্থায় আছি, আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি। আমি মরে যদি থাকি তাহলে আমার সে ডেড বডিটা কোথায়, কোনোটাই পাওয়া যায়নি। এটা তো 2001 সালের 1 অক্টোবরের পরে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা তারা আসীন হয়, এবং তাদের সেই ইতিহাস, সেই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের, মৃত্যুর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে এনেছে। এটা ব্যক্তিগত জীবনের কথাটা আমি বললাম, যে প্রতিহিংসার রাজনীতি, বিএনপির যে রাজনীতি, প্রতিহিংসা, প্রতিশোধের যে মানসিকতা, সেটা আর যাই হোক একটি রাষ্ট্রকে, একটি জনগোষ্ঠীকে, বাঙালি জাতিকে, 18 কোটি মানুষের এই আমাদের প্রিয় মাতৃভূমির উন্নয়ন, মানুষের উন্নয়ন, ভাগ্য পরিবর্তনের উন্নয়ন, মানুষের প্রত্যাশা, তরুণ প্রজন্মের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনায় অসাম্প্রদায়িক যে বাংলাদেশ বিনির্মাণ, যে বিশ্ব সভায় আমাদের যে মর্যাদা, সেগুলোকে কিন্তু ভুলুণ্ঠিত হচ্ছে, পদদলিত হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষের শাসন, আইনের শাসন নাই, এখানে জীবনের নিরাপত্তা নাই, মৃত্যুর গ্যারান্টি নাই। তো এরকম একটি অবস্থা। তো প্রতিহিংসার কথা আপনি কিন্তু একটা জিনিস আমি বলতে পারিনি, 1 মিনিট বলি। আমাদের বাংলাদেশের মহান সংসদের সবচাইতে মেধাবী, প্রজ্ঞাবান এবং নারীদের ভিতরে প্রথম নারী বাংলাদেশের ইতিহাসের,
যিনি হুম, একজন মেধাবী, প্রজ্ঞাবান, সাহসী নারী, মহিয়সী নারী। তিনি যে বয়সে প্রথম বাংলাদেশি স্পিকার হিসাবে সংবিধানের বাংলাদেশের মহান সংসদে স্পিকার হয়েছেন, তিনবার স্পিকারের দায়িত্ব পালন করেছেন নির্মোহভাবে, নির্মোহভাবে। তার সেই পরিচিতি, তার সেই সুনাম, এত কিছু থাকার পরও সমস্ত আইনকে উপেক্ষা করে ২০ হুম, মাস কোথায় ছিল, কি অবস্থায় তাকে রাখা হয়েছে? এটা তো এক ধরনের গ্রেপ্তারের ভিতরেই বড়কেই তাকে রাখা হয়েছিল। এখন তাকে গ্রেপ্তার করা হলো, তাকে লালবাগ থানার একটা তুচ্ছ খুনে মিথ্যা মামলা দিয়ে তাকে রিমাইন্ড চাওয়া হলো, তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি সেখানেও মব করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি এরকম একজন মানবিক মানুষ, এ ধরনের একজন উচ্চশিক্ষিত এবং নারী নেত্রী, এবং বাংলাদেশের স্পিকার হিসাবে বিশ্ব আইপিওতে উনি সভাপতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্বশীল ভাবে উনি বাংলাদেশের মর্যাদাকে তুলে ধরেছে। আজকে তাকেও কিভাবে হেনস্থা করা হচ্ছে, মব সন্ত্রাস করা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এটার নিন্দা জানানোর ভাষা আমার নেই। আর হুম, স্পিকারের দায়িত্ব যিনি পালন করেন তার কিন্তু কিছু সাংবিধানিক ভাবে তাকে কিছু বিষয়ে কিন্তু একটি দেশের রাষ্ট্রপতিকে যেমন এই ধরনের ফৌজদারি মামলায় তাকে দেওয়া যায় না, তেমনি ভাবে স্পিকারেরও কিন্তু কিছু সংরক্ষিত কিছু বিধিবিধান আছে, সেগুলোকে হুম, তোয়াক্কা কিন্তু করছে না। অর্থাৎ আইনের শাসন নেই, প্রতিহিংসার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে নাই। কিন্তু এখনো আমরা মনে করি এই প্রতিহিংসার পথ থেকে বিএনপি বেরিয়ে আসবে, কারণ বাংলাদেশের মানুষের ইচ্ছা, আওয়ামী লীগের ইচ্ছার কথা আমি বলছি না, বাংলাদেশের মানুষের ইচ্ছার সাথে আওয়ামী লীগের ইচ্ছা তো হুম, একই, ভিন্নতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে দিয়ে, আর যাই হুম, হোক, আরেকটি গণতান্ত্রিক দল হিসেবে তার পরিচিতি আর থাকে না, সেও স্বৈরাচারী ফ্যাসিস্ট দলে পরিণত হয়। এখন প্রশ্ন হলো যে বিএনপি কি তার পরিচয় কি ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হবে, স্বৈর শাসক হিসাবেই তার পরিচয় সে দিতে চায়, না গণতান্ত্রিক চেতনায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক অধিকার দিয়ে আবার আমরা দেশের রাষ্ট্রীয় উন্নয়নে সবাইকে একযোগে আমরা কাজ করতে যাওয়ার পথ উন্মুক্ত করা উচিত, সেই বিষয়টির সিদ্ধান্তটা কিন্তু এখন বিএনপিকেই নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। নাসিম ভাই, আমি আরেকটা প্রশ্নের দিকে যেতে যাচ্ছিলাম। তৃণমূলের এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা হচ্ছে বা বিভিন্নভাবে জেল জুলুম তো লাগাতার চলছে, ইউনূসের পরে যেটার হাল ধরেছে তারেক জিয়া, এই পর্যায়ে এসে তৃণমূলের মধ্যে একটা প্রশ্ন খুব মানে বারবার আমি শুনতে পাই যখনই তাদের সঙ্গে কথা হয়, সেটা হচ্ছে এর আগে লকডাউন কর্মসূচি থেকে বিভিন্ন কর্মসূচি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ পালন করলো, এর পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে হয়তো কর্মসূচি দেয়াটা বোধহয় একরকম বন্ধ হয়ে রয়েছে, ব্যাপারটা এরকম মনে হচ্ছে। এতে তৃণমূলের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে আন্দোলন থেকে সরে যাচ্ছে কিনা, কিংবা সামনে কোনো বড় ধরনের কর্মসূচি আসতে যাচ্ছে কিনা, এই জায়গাটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধা রয়েছে। আপনি ভালো একটি প্রশ্ন করেছেন যে এটা তৃণমূলের অনেকের ভিতরে এই বিষয়, এই ধরনের কথা আছে, এই ধরনের আলোচনা আছে, দ্বিধা দ্বন্দ্ব আছে, এই নিয়ে জানতে চায়। আসলে দেখেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সবাই জানে। আওয়ামী লীগ এদেশের জনগণের চোখের ভাষা বোঝার মতো, সম্যক ধারণা বোঝার মতো সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের আছে, এবং তৃণমূলের নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের যে সম্পর্ক, এটা কিন্তু নিবিড়। আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা তৃণমূলের মানুষের সাথে কথা বলেন, হুম, উনি তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন, তৃণমূলের মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেও কথা, যারা আওয়ামী লীগ করে না এদের সাথেও তিনি কিন্তু মত বিনিময় করেন।
সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় উনি কিন্তু নির্দেশনা দেন। ওখানে কিন্তু পরিষ্কার ভাবেই তিনি বলেন কখন কোথায় কি অবস্থাতে কি করতে হবে। সুতরাং এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবেই, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জন্য, আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড তারা চালিয়ে যাবে। আমাদের উপরে বাধা আছে, বিপত্তি আছে, আক্রমণ আছে, গণগ্রেপ্তার করা হয় ডেভিল হান্টের নামে, এখানে মব সন্ত্রাস করে আমাদেরকে আক্রমণ করা হয়, খুন করা হয়, এবং তারা আক্রমণ করে ক্ষতবিক্ষত করে পুলিশের রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসি, রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রের মেশিনারিজকে ব্যবহার করে আবার গ্রেপ্তার করা হয়, মিথ্যা মামলা দেওয়া, এরকম একটা অবস্থার ভিতর দিয়ে গত 20 মাস দেশ চলছে। 18 মাস পরে, নির্বাচনের পরে একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের ভিতরে কিছু প্রত্যাশা, কিছু আশা, কিছু নতুন ধারণা সৃষ্টি হবে বলে মানুষ মনে করেছে। এটা মানুষ মনে করতেই পারে মানুষের, কিন্তু সেই আশার জায়গাটি আসলে ইতিমধ্যেই হতাশ হয়েছে, দেশের মন নিরাশ হয়েছে। সেই জায়গাতে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা মনে করে এখনই আমাদের প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করা উচিত, আন্দোলন করা উচিত। কারণ এই অশুভ শক্তি প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছে, এবং তারা আরো অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যেই নিয়েছে। প্রতিহিংসার শিকার যেমন আমাদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীও নয়। আপনি দেখবেন সরকারি কর্মকর্তা কর্মচারী, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী অথবা প্রতিরক্ষা বাহিনীতে দেখবেন এখানে সদস্যরাও কিন্তু আইনের আওতায় পড়ে না। তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে ফৌজদারি মামলায়, বিভিন্নভাবে আইসিটি, তথাকথিত আইসিটি আদালত নিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। প্রতিহিংসার রাজনীতির প্রথম শিকারই হলো আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে তারা ফাঁসি দিতে পারে, মানে কি হলো, তথাকথিত আইসিটি আদালতে করে সেখানে তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দিল। এটা তো প্রতিহিংসা। কাকে দিল? একটা গণতান্ত্রিক দলের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সফলতা, যার সততা, যার সক্ষমতায় গোটা দেশ বিশ্বসভায় একটা অনন্য অসাধারণ মর্যাদা আমরা পেয়েছি, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। এবং কি আওয়ামী লীগের রাজনৈতিক দলের আরো যারা আমাদের মতো আরো অনেকেই আছে, তাদের কিন্তু আইসিটি আদালতে মামলা চলছে, এবং কয়েকটি 9 তারিখে একটি মামলা রায় হবে, যে মামলা রায় মৃত্যুদণ্ড। আমাদের মামলা আছে, যে মামলা আইসিটি আদালতে, আমরা যার সাথে আমাদের কোনো আমাদের দলের কোনো নেতা, কোন কারোরই কোনো বিষয় নাই, আমাদেরকেও সেই মামলায় মৃত্যুদণ্ড দিবে। এই যে ফরমাইশি, এই যে পলিটিক্যালি আগে থেকে মোটিভেটেড যে মামলা করা, মামলা দিয়ে ঝুলিয়ে দেওয়া, ফাঁসি দিয়ে দেওয়া, অর্থাৎ প্রতিহিংসার চরিতার্থ করার চূড়ান্ত যে অভিপ্রায় দখলদার ফ্যাসিস্ট ইনুস যেটা করেছে, আর বর্তমান যে সরকার, যে বিএনপির যে সরকার, তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তো একই কাজ করতেছে, কথা বলছেন না, কাজগুলো কিন্তু সব চলছে। কি প্রথমেই হলো যে ফ্যাসিস্ট ইনুসের প্রতিহিংসার রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, দেশরত্ন শেখ হাসিনাকে উনি মেটিকুলাস ডিজাইন করে যে হত্যা করতে চেয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে, পারেনি। তারপরও তাকে বেআইনি মামলা দিয়ে তাকে হত্যা করা, 600-র উপরে মামলা দিয়েছে, 500-র উপরে খুনের মামলা দিয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নামে। বলেন, মিথ্যাচারের, প্রতিহিংসার একটা সীমা আছে। উনি হলেন শান্তিতে নোবেল লরেট। ওনার শান্তির নমুনা হলো দেশটাকে, বাংলাদেশকে জ্বালিয়ে ছারখার করে দেওয়া, বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, তাবেদারি করা, দালালি করা। এবং এই তাবেদারি দালালি করার জন্য কোন দলটি বাধা হয়ে দাঁড়াতে পারে? সেই দলটি হলো আওয়ামী লীগ। সেই দলের নেতাকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনাকে শেষ করে দাও, আওয়ামী লীগকে শেষ করে দাও। এটা হলো
রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। সেই প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক হয়েছে বর্তমান সরকার। এই যদি তাদের একই যদি উদ্দেশ্য হয়, সেটা আমি মনে করি না দেশের মানুষ এটা গ্রহণ করবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো গ্রহণ করার কোনো কারণ নাই। তারা তাই সেই কারণেই তারা চায় তৃণমূল যে এখনই আন্দোলন করতে হবে, এখনই তীব্র আন্দোলন করে, এখনই প্রতিরোধ করে জনগণকে এই আন্দোলনে সামিল করে এই অবৈধ যে কর্মকাণ্ডকে, ইনুসের ফ্যাসিস্ট ইনুসের পাপকে, তার অপকর্মকে, তার দুর্নীতিকে, তার লুটপাটকে, তার সাথে যারা যে খুনিরা তাদেরকে দিয়ে যে খুন করেছে, খুনের রাজত্ব কায়েম করেছে, সেই জঙ্গিদেরকে, সেই খুনিদেরকে রক্ষা করার দায়িত্ব যে সরকার নেয়, সেই সরকার আর যাই হোক জনগণের সরকার না, গণতান্ত্রিক সরকার না। একদম এটা আওয়ামী লীগকে ধ্বংস করার সরকার। আওয়ামী লীগকে ধ্বংস করার মধ্য দিয়ে তারা স্বস্তি শান্তি বোধ করে। আর তারা আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ভয় পায় বিধায়ী আওয়ামী লীগে সবসময় দেখবেন টার্গেট হয় আওয়ামী লীগ, টার্গেট হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই স্বাধীনতার এই 55 বছরে বারবার এই একই ঘটনা আমরা যেমন দেখেছি, তেমনি ভাবে 1947 সালের পরে পাকিস্তান সৃষ্টির পরেও কিন্তু 23 বছর আওয়ামী লীগের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লড়াই সংগ্রাম করেছে, সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগই একমাত্র সকল দলের টার্গেট ছিল। সুতরাং একদম সেই জায়গা থেকে বাংলাদেশের তৃণমূলের নেতারা যেটা চায়, হ্যাঁ সময় আসবে, আমরা অবশ্যই আন্দোলনে আসি। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অপকর্মের বিরুদ্ধে, দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়াবো, প্রতিবাদ করব, প্রতিরোধ করব, এবং বাংলাদেশের মানুষের তরুণ প্রজন্মের, যুবক এবং শ্রেণী পেশার মানুষ, মেহনতি মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রাসঙ্গিক যে চিন্তা, এগিয়ে চলার স্বপ্ন, যে বাংলাদেশকে নিজের পায়ে মর্যাদার আসনে পৌঁছে দেওয়ার দায়িত্বটি আওয়ামী লীগ, তৃণমূলের নেতা কর্মী, সকল প্রগতিশীল মানুষদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা যথাসময়ে দেশরত্ন শেখ হাসিনা আন্দোলনের কর্মসূচি উনি ঘোষণা করবেন। আমরা সবাইকে ধৈর্য ধরে সেই আন্দোলনে অংশগ্রহণ তো আমরা করবই, দেশবাসীকেও আমরা বিনীত আহ্বান জানাবো সেই আন্দোলনে অংশগ্রহণ করে এই অশুভ শক্তিকে, প্রতিহিংসার রাজনীতি, খুনের রাজনীতি যারা করতে চায়, খুন করেই যারা রাজনীতির সফলতা অর্জন করতে চায়, এই ভুল ভ্রান্ত ধারণা থেকে আমরা তাদের হাত থেকে বাংলাদেশকে, বাঙালি জাতির অধিকারকে আমরা মুক্ত করবই ইনশাআল্লাহ। তাই আমরাও এই প্রত্যাশাটুকু করি সাধারণ মানুষের প্রতিও এবং যারা বর্তমানে দখলদার সরকার ক্ষমতায় রয়েছে তাদের প্রতি। আমি নাসিম ভাই, আরেকটা বিষয় নিয়ে, তৃণমূলেরই আরেকটা বক্তব্য নিয়ে একটু আমি আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যেরকম গত সপ্তাহেই তৃণমূলের একজন মানে কি বলে, যারা এখনো মাঠে লড়াই করছে, ইতিমধ্যে জেল খেটে এসেছে, এরকম একজন এসেছিল আমার লাইফে। তো তিনিও এই অভিযোগটা করেছেন, এই অভিযোগ আরো অনেকেই করেছেন তৃণমূল থেকে, যে গত 20 মাসে হামলা, মামলা, জেল, জুলুম সবকিছুর মধ্যে বসে, মানে প্রতিনিয়ত আপনারা যারা রয়েছেন, আপনারা সংযুক্ত রয়েছেন বা আপনারা আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিচ্ছেন, এই জায়গাটায় কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে অবজেকশন রয়েছে, কিছু নেতা যাদেরকে গত 20 মাসে হয়তো বিপদে আপদে কোনো সময় ফোন করেও পাওয়া যায়নি, তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তারা নিরাপদে রয়েছেন, দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন, কিন্তু তারা তৃণমূলের কর্মীদের যে কোনো ধরনের বিপদে কোনোদিনই তাদেরকে তৃণমূলের পাশে পাওয়া যায়নি আজ পর্যন্ত। এবং তারা প্রত্যেকেই খুব মানে প্রথম সারির নেতা বিভিন্ন আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায়। তো এই বিষয়টা নিয়ে যে তৃণমূলের ক্ষোভের জায়গাটা, আক্ষেপের জায়গাটা, আপনি একটু আমাকে ধারণা দেবেন যে আগামী রাজনীতিতে এই যে যারা এই মুহূর্তে তৃণমূলকে বিপদে ফেলে রেখে গা ঢাকা দিয়েছে, তাদের ব্যাপারে আপনাদের ভাবনাটা কি, কিংবা দলীয় কোনো ভাবনা রয়েছে কিনা এদের বিষয়ে? দেখুন, আওয়ামী লীগের নেতা কর্মীরা যে তৃণমূলের যে প্রত্যাশা, এটা যথার্থ। তারা যেটা বলছে, যারা ভাবছে, যেটা আপনি বলতে চাইলেন, এটা খুবই যৌক্তিক এবং যথার্থ। কিরকম যথার্থ? আজকের বিপদের ভিতরে, এই দুঃসময় দুর্দিনে যাদের দায়িত্ব হলো নেতা,
এবং দায়িত্বশীল নেতাই না, শুধু দায়িত্বশীল জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী যেই আছে, যদি তার যদি সুযোগ থাকে, তার যদি মানুষের পাশে দাঁড়াতে সরাসরি সুযোগ নাই, এটা সবাই আমরা জানি, হুম সরাসরি সুযোগ নেই, কিন্তু বিভিন্ন ভাবেও পাশে দাঁড়ানো যায়। হুম এটার একটা প্রথমটা হলো তারা যে কষ্ট দুঃখ, যে আইনি সহায়তা, সেক্ষেত্রে কিছুটা লজিস্টিক সাপোর্ট দরকার, সেটা আমাদের তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাশা করে এবং এটা করাটাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীল নেতা যারা, মন্ত্রী বলেন, এমপি বলেন, অথবা জনপ্রতিনিধি বলেন, যেই হুম সামর্থ্য যার আছে তার পাশে দাঁড়াতেই হবে। এটাই দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব। এ হুম দায়িত্ব যাদের পালন করতে ব্যর্থ হয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে যারা এড়িয়ে চলার চেষ্টা করেছে, সেটা খুবই কষ্টদায়ক, সেটা খুবই দুঃখজনক। এটাকে এটার ব্যাপারে অবশ্যই ইতিমধ্যে একটা অভিমত কিন্তু দেশব্যাপী আওয়ামী হুম লীগের, তৃণমূলের নেতাকর্মীদের থেকে আরম্ভ করে আমাদের আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কিন্তু সেই অভিমতের সাথে উনিও সহমত, একমত পোষণ করেছেন। কারণটা হলো, আপনাকে খুব পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে যারা দুঃসময়ে নেতা কর্মীদের পাশে দাঁড়াবে না, তারা হুম তাদেরকে সুসময়ে এসে তাদেরকে জায়গা তারা পাবে? এই যে যৌক্তিক প্রশ্নটি, এই প্রশ্নের উত্তর যথাসময়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে। সব বিষয়, মানে সবকিছুকে তো বলা, পরিষ্কার করে বলাটা আজকের যে জটিল পরিস্থিতিতে, সেই পরিস্থিতির কারণে, হুম বাস্তবতার কারণে অনেক জিনিস ইচ্ছা থাকার পরও আমরা বলি না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তবে যারা বেইমানি করবে, যারা হুম দলের দুর্দৃঢ় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারে না, অথচ হুম এবং তারা নেতাকর্মীদের পাশে দাঁড়াবার মতো সুযোগ আছে, হুম বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, বিভিন্নভাবে পাশে দাঁড়ানো যায়, অ্যাটলিস্ট টেলিফোন করে খোঁজও নেওয়া যায়, আন্তরিকতার সাথে তাদের দুঃখের সাথে সংহতি প্রকাশ করা, ভালোবাসা, যে আদান প্রদান, যে আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা রক্ষা করলেও কিন্তু তৃণমূলের, আওয়ামী লীগের অনেক মানুষ আছে, তারা কিন্তু তাদের কষ্ট দুঃখ তারা ভুলে যায়। এবং এটাই আওয়ামী লীগের নেতাকর্মীদের অতীত ইতিহাস। তারা পাওয়ার জন্য আর সব সময় সাহায্য নেওয়ার জন্য আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মীরা বসে থাকে না। তারা অনেক স্বাধীন চেতা, কারণ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ। বাংলাদেশের মানুষ অত্যন্ত, আওয়ামী লীগের নেতাকর্মীরাও অত্যন্ত সংবেদনশীল এবং আত্মমর্যাদাশীল। এবং আত্মমর্যাদাশীল মানুষরা কখনোই কারো সাহায্যের জন্য, কারো সহানুভূতির দিকে তাকিয়ে থাকে না। তবে এইটা ঠিক, এই হুম দুর্যোগে, এই দুঃসময়ে যাদের প্রয়োজন, তাদের সেই প্রয়োজনটা কিন্তু আমাদের নেতাদের বুঝতে হবে, আমাদের উপলব্ধিতে আনতে হবে, এবং আমাদের তাদের পাশে দাঁড়াবার জন্য যতটুকুই পারি ততটুকু নিয়েই তাদের হুম পাশে দাঁড়াবার চেষ্টা করতে হবে। অনেকের পেটে খাবার নাই, অনেকের চিকিৎসা করার ব্যবস্থা নাই, অনেকের পরিবারের নির্ভরশীল মানুষটি কারাগারে, তার হুম পরিবারের খোঁজ খবর কে নিবে? সেক্ষেত্রে আমাদের দায়িত্বই হলো তাদের পাশে দাঁড়ানো, কতটুকু সহযোগিতা করা যায়, যতটুকু সম্ভব ততটুকুই করতে হবে। আপনি পারবেন না, আপনাকে তাও করতে হবে, বেশি করে করতে হবে, আপনি পারেন না কিন্তু আপনাকে করতেই হবে, এরকম কিন্তু আমাদের তৃণমূলের, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এইভাবে ভাবে না। তাদের আবেগ আছে, তাদের প্রত্যাশা আছে, এবং তৃণমূল, আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু দায়িত্বশীল। তারা কিভাবে বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষা করতে হবে, কিভাবে হুম স্বৈর শাসকের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিভাবে নিজেকে উৎসর্গ করতে হবে, গত 20 মাসে কিন্তু সেই নিদর্শন কিন্তু আমাদের নেতাকর্মীরা, তৃণমূলের সাহসী যোদ্ধারা, ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আমাদের তরুণ প্রজন্মের ছাত্রদের, ছাত্রলীগের নেতাকর্মীরা, সহযোগী সংগঠন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ থেকে আরম্ভ করে কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ
সকল শ্রেণী পেশায় ভিত্তিতে আমাদের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এবং অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা কিন্তু একযোগে কাজ করার জন্য তারা সবসময়ের জন্য প্রস্তুত। এবং যে কোনো লড়াইয়ে যে আমার আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যবদ্ধ শক্তিকে আরো জোরালো করতে হবে, প্রসারিত করতে হবে। আমি মনে করি আমাদের এই যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যবদ্ধ শক্তিকে আরো প্রসারিত করতে হবে। অর্থাৎ তৃণমূলে যারা এখন এগিয়ে আসছে, যারা ভূমিকা রাখতেছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে জায়গা দিয়ে করে দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং এটা এটা আমার কথা না, এটা আওয়ামী লীগের ভাবনা, এবং আওয়ামী লীগের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই কথা কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছে।